এখন আমরা জানাদেরকে বরণ করে নেব ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে চেয়ার, সেই চেয়ারের চারটি যে স্তম্ভ থাকে, সেই চারটি স্তম্ভ একটি যেমন না থাকলে আমাদের বসতে অসুবিধা হয়, সেই চারটি স্তম্ভ আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ফাউন্ডার আজিজ উসমানী স্যার এবং চেয়ারম্যান আছে মুফতি ওসমান আলী কাসেমি এবং হাবিব শেখ হাসিবুর রহমান সাহেব এবং আরো একজন চেয়ার যিনি আছেন আমাদের চেয়ারের স্তম্ভ হাফিজ শেখ ইস্তিয়াক হোসেন। আমি এই চারজনকে বলবো আপনারা মঞ্চে আসুন। আমাদের সদস্যদের হাত দিয়ে আমরা রাজ্য কমিটির যারা কর্মকর্তা আছেন তাদের হাত দিয়ে আপনাদেরকে বরণ করে নেব। তার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই। আমার ভাবি যান এই যে দাঁড়িয়ে আছেন না, এই 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 মহিলাটি দেখতে এইটুকু করতে পারি, ভাবি বলে যে জানটা কিন্তু আমার। এই মহিলাটাকে দেখেছেন তো, এইটুকু মহিলাটা, ইনি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট। মানে আমি বলি ভাবিজি আপনি এবার আমার সাথে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয় যখন সময় পাই। তো আমি ভাবির কাছ থেকে অনেক কিছু জানতে পারি, আইন সম্বন্ধে হোক বা যে কোনো সম্বন্ধে হোক। আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, সংগঠনের সুবাদেই হোক। আমি চাই প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা আপনার আপনার বাড়ির মহিলাদের সাথে আমাদের প্রতিটা বাড়ির মহিলাদের সম্পর্ক নিবিড় হোক, এটা আমরা চাই, এটা আমরা চাইবো। কেননা এই পৃথিবীতে আমি দেখেছি যারা রক্তের হয় না তারা বেইমানি করে। আপনি রক্তের জন্য করবেন, দুদিন পরে আপনাকে সে কিছু না কিছু হলেই কোনো না কোথাও কথা শোনাবে। কিন্তু আপনি যদি অপরকে যদি আপন করেন, দেখবেন সে সবসময় আপনার পাশে, যে কোনো কঠিন সময় হোক, ভালো সময় হোক, দুঃখের সময় হোক, আপনার পাশে থাকবে। তো যেভাবে সংগঠনের সুবাদে এই পরিবারের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, আমিও চাই প্রতিটা মেম্বারের পরিবারের সাথে একটা সম্পর্ক নিবিড় তৈরি হোক, যাতে কাল কিয়ামতের দিনে আমরা সবাই একসাথে রোজ হাসরের ময়দানে উঠতে পারি ইনশাআল্লাহ। আমি ফুলের তোড়া দিয়ে আমার ভাবিজিকে সম্মান জানাতে চাই। তিনি বিবাহের পরে, দুটো বাচ্চার মা হওয়ার পরে কি করে ল কমপ্লিট করেছেন, এটা একটা খুব বড় বিষয়। একটা বাড়ির মহিলা দুটো বাচ্চা, মেয়ে ছেলে না, দুটো বাচ্চা মেয়ে জন্ম দেওয়ার পরে তিনি বারিপাদা ল কলেজে ল পড়েছেন। তিনি কিভাবে ম্যানেজ করেছেন আপনারা চিন্তা করতে পারছেন? আজকে আমার পক্ষ থেকে আমার ভাবিজিকে ফুলের তোড়া দিয়ে আমি সংবর্ধনা জানাই। একটা ব্যাচ, একটা মেডেল দেওয়া হোক এবং সবাই একটু ছবি নেবেন, যারা একটু জোরে হাততালি আমাদের। না না আসসালামু আলাইকুম। বিশেষ করে এই সেমিনারটি, কনফারেন্সটি শুরু হয়েছে সেই 5টা থেকে, আর এখন 9টা বেজে গেছে। তো আমি প্রথম ধন্যবাদ জানাবো এই ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি সেক্রেটারি আজিজ উসমানী সাহেবকে এবং তৎসহ আমরা যারা উপস্থিত হয়েছি বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন রাজ্য থেকে এবং রাজ্য, জেলা, পুরা ইন্ডিয়া বেসিক যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। মূলত আমার কিছু বলার নেই।
আমি স্যারকে বলেছিলাম, কিন্তু এখানে এসে যা বুঝলাম যে আমার বলার মতন যা ছিল তার থেকে শতগুণে না হাজার গুণে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা এখানে আমাদেরকে শুনিয়েছেন। আর একটি সংগঠন কিভাবে পরিচালনা করতে হয় বা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় এ সংক্রান্ত বিষয় আমি নতুন করে আর কিছুই বলবো না, তার কারণ সবই বলেছে। তবে একটি কথা, দীঘাতে আসতে আসতে বাসের পিছনে লেখা ছিল, তুমি হাসলেই আমি খুশি। এই কথাটি আমি এই অর্গানাইজেশনের সঙ্গেই জুড়ে দিই। যদি কিনা আমরা মানুষের পাশে থেকে একটু পরিশ্রম করে কাজ করতে পারি, তাহলেই আমার দ্বারা যদি অপর একজন হাসতে শেখে এবং তার অসুবিধাটা সুবিধায় পরিণত করে সে নিজে যদি চলতে পারে, খেতে পারে, বা কোনো তার অসুবিধা যে বিষয়ই থাক সেটা সমাধান আমরা করে দিতে পারি, এটাতেই আমরা খুশি। তো আমি ভাবলাম ওই বাসের পিছনে ওই বাক্যটা আজ বাস্তবেই তাই। আমরা সেই উদ্দেশ্য নিয়ে জেলা, রাজ্যে বা পুরা ইন্ডিয়া বেসিক যেখান থেকে আমরা এসেছি, মূলত আমাদের এটাই উদ্দেশ্য যে তুমি হাসলেই আমি খুশি। আমরা প্রত্যেকে চেষ্টা করব খুব অন্তরের স্থল থেকে এই সংগঠনের সঙ্গে এবং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থেকে আগামীতে আমরা যেন অনেক কিছু করতে পারি। আমি নিজে আমার গ্রামে, আমার বয়স যখন 14 বছর, আমি তখন থেকেই ছোট্ট একটা কমিটি মতন করে দীর্ঘদিন মানুষের পাশে আমার গ্রামের থাকার চেষ্টা করেছিলাম। কোভিডের সময় আমি গুজরাটে পড়াশোনা করেছি, তো কোভিডের সময় আমার গ্রাম খুব কঠিন পরিস্থিতির মধ্যে যায়। তো আমি সেখানে আমার যিনি প্রিন্সিপাল ছিলেন তানাকে একটা SMS করলাম। তো সেখান থেকে একটা ভালো সহযোগিতা আমাকে করেছিল। তা আমি আমার গ্রামের ওই কঠিন পরিস্থিতিতে, যা রাজনীতিক বলেন বা বিভিন্ন সংগঠন হয়তো তাদের কাছে খবরটা পৌঁছায়নি, ওই কঠিন পরিস্থিতিতে গ্রামের পাশে থাকার, গ্রামের মানুষ যে দোয়া, যে ভালোবাসা সেখান থেকে অর্থাৎ কোভিডের থেকে আজও পর্যন্ত আমার জন্য দিয়েছে, যা আমি কখনোই ভুলতে পারবো না। তো এই একই কথা বারবারই বলবো, তুমি হাসলেই আমি খুশি। আমরা চেষ্টা করব অন্যের হাসি ফোটালেই। আর আমাদের ভাই সাহেব বলছিলেন যে রাতে একটু চিন্তা করবেন, দিনের বেলা যদি একটু কাউকে সহযোগিতা করেন, তো রাতে একটু বাড়ি গিয়ে শুধু চিন্তাটা করবেন, সহযোগিতা করে আপনি কতটা তৃপ্তি পেয়েছেন। তা বাস্তবিক আমরা যখন একাকিত্বে থাকি, অনুভূতিটা কি আমরা নিজেরা বুঝতে পারি। আমি আর বেশি কিছু বলবো না, সব কিছু বলেই দিয়েছে। তবুও স্যারের সঙ্গে কথা বলেছিলাম, স্যার আবার ডেকে নিল। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মেম্বারদেরকে স্টেজে ডাকবো, তাদের হাতে আমরা মেমেন্টো তুলে দেব। বুঝবেন, আমি মাত্র চেয়ার দিয়ে ভালো নিয়ে, হ্যাঁ ভালো নিয়ে ভালোবাসা দিয়ে। আরে আরে মানুষের দিল থেকে ভালোবাসা বেরিয়ে গেলে সে মানুষ তো শুকনো হয়ে গেল, কাঠের মতো। স্যার যতটা বলেছেন অতটা কিছু নয়। 1.5 বছর বয়সে কথা ফুটেছে থেকে আবৃত্তি করি, যেটা এখনো একটু একটু চালিয়ে যায়। এই মুহূর্তে একটু অসুস্থ, গলা শুনে বুঝতে পারছেন, কিন্তু স্যারের অনুরোধ ফেলা যাবে না। আমার মনে হলো কবিতা বাছাইয়ের ক্ষেত্রে স্যার বলেছিলেন একটু রেখে রাখবেন। তো আমরা যে কাজটা করি সেই কাজটা তো মানুষের জন্য। আর কোথাও গিয়ে মনে হয় যে নতুন প্রজন্মের কাছে আমরা যেন কিছু রেখে যেতে পারি, এমন কিছু সম্পদ যেখানে যা আমরা পাইনি তারা পাক। এই চেষ্টাটা নিয়েই কিন্তু আমাদের সমাজসেবামূলক কাজ। তো আজকে তাই আমি কবি সুকান্ত ভট্টাচার্য শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক।
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্রই সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। কিছুটা বলছি, হ্যাঁ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়া আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজিকার কবিতার কোনো সুর কোনো গান, আজিকার কোনো রক্তরাগ পারিবে কি রাঙাইতে আমাদের তরে। আজি থেকে শতবর্ষ পরে। আমি এটাই চাই, শতবর্ষ পরে সবাই আমার মনে রাখুক। প্রথমেই আমি সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে দু চারটি কথা বলবো। প্রথমত, এই যে ইন্টারন্যাশনাল কিভাবে এসেছে, কেন এসেছে, কার দ্বারা এসছে এবং কতটা আগে এসছে, এ ব্যাপারে স্যারেরা বলেছেন। আমি দু একটি কথা বলবো। মঞ্চে আলোকিত করে বসে আছেন আমাদের বিভিন্ন কোর্টের, হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন জজ কোর্ট, অ্যাডভোকেট বাবুরা এবং আমাদের সর্বোপরি নয়নের মণি যিনি আজিজ উসমানী স্যার। আমরা মূলত এই সংগঠনটা কি, সংগঠনটি কেন এবং কাদের জন্য, এই তিনটি বিষয়ে কিন্তু অবগত থাকতে হবে। সংগঠন কিন্তু আমাদের সবচেয়ে প্রথমে ছিল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সেটা আমরা শুনেছি। তৎকালীন সময়ে 2018 সাল 17 শেষের দিকে 2018 সালে আমার এক পরিচিতির মাধ্যমে স্যারের সঙ্গে আলাপ হয়। সেখানেই আমরা সদস্যপদ গ্রহণ করি এবং কাজের মাধ্যমে আমার দীর্ঘ 2-3 বার স্যার ব্যক্তিগতভাবেই অনেকবার বলেছিলেন যে পদোন্নতির ব্যাপারে। কিন্তু আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, পদোন্নতি যদি আমার ইচ্ছে থাকতো বা আমি যদি নেই, তাহলে কিন্তু সর্বোপরি আমার যে মূল যে ব্যাকওয়ার্ড যে ব্লকটা, সেই ব্লকটাই আমি হয়তো ঠিকভাবে তাকিয়ে দেখতে পারবো না। তো প্রত্যেকেই নিজেরা যদি ব্লক অঞ্চল যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা কাজটা ভালো করে করতে পারবো। আর একটা জিনিস, সংগঠনের আমি 2-4 জন যারা নূতন হয়ে এসেছে তাদের উদ্দেশ্যে বা পুরানো সকলের উদ্দেশ্যেই একটি কথা বলবো। এই সংগঠনের যে আই কার্ড, এই আই কার্ড নিয়ে আমরা কেউ না মিস ইউজ করি, এটা আমার করজোড়ে নিবেদন বলতে পারেন। অনেকেই সদস্য হন, আবার সদস্য পদ কিছুদিন পরে বাতিল হয়। মূলত বাতিলের দিকটা স্যার বিশেষ জান না। আমি বরাবরই স্যারকে এটাই বলে এসেছি
যে যে সমস্ত সদস্য কাজ করতে ইচ্ছুক তাদেরকে আপনি কাজ করান, যারা করতে ইচ্ছুক নন তাদেরকে আপনি নির্দিষ্ট জায়গায় রেখে দিন। তো স্যার সেটাই আমার মতে বলে করেছেন। তো ইন্টারন্যাশনাল দিক থেকে একটা কথা বলবো, এই যে বাংলাদেশ, ইন্ডিয়ার পরে যে বাংলাদেশ লেখাটা আছে, এই বাংলাদেশে ওখানে কিন্তু সংগঠনের ছড়াছড়ি। বাংলাদেশে আপনি প্রত্যেক বাড়িতে যদি যান, তারা প্রত্যেক বাড়ির সদস্যই কিন্তু ওনারা সংগঠনের সাথে যুক্ত। অনেক রকম সংগঠন আছে, বেহারি সেবা ফাউন্ডেশন, তারপরে মোরা ব্যাপারকে বরিশাল, উষার আলো সমাজ কল্যাণ সংস্থা, কায়েমকলা, এরকম বিভিন্ন ধরনের সংগঠন আছে। সেই সব সংগঠনের সাথে আমার এই সংগঠনের সুবাদে, কাজ করার সুবাদে আমি সামাজিক মাধ্যমে যেসব কাজ করি সেই কাজগুলো আমার ফলো আপ তারা রেখেছিল। একটা সময় তাদেরকে সারা দেশ জুড়ে একটা ওদের বছরে সংগঠনের মিলন মেলা হয়, যেটা খুব বড় মাপের হয়। আমি স্যারকে দেখিয়েওছিলাম। তখন ওরা আমাকে কাজের সুবাদে আমাদের সংগঠনকে প্রথমে প্রস্তাব দেয়, ওখানে ইনভাইট করে। আমি সঙ্গে সঙ্গে স্যারকে বললাম যে স্যার বাংলাদেশ থেকে এইভাবে একটা ইনভাইট এসছে, কি করব? স্যার তখনই বলবো তুমি যেতে ইচ্ছুক, তাহলে আমি রেডি করছি। তা আমি বললাম অসুবিধা নেই, আমি যেতে ইচ্ছুক। সঙ্গে সঙ্গে আমাকে লেটার হেড করে লিখে দিল। সেই বাংলাদেশের নামে তাদের একটা ক্রেস্ট তৈরিও করে দিল। আমি রীতিমতো সেগুলো নিয়ে পৌঁছে গেলাম বাংলাদেশে। সে বাংলাদেশে গিয়ে দেখি 64টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় না হলেও 120টার অধিক প্রত্যেকটা জেলায় সংগঠন আছে। তারা আমাদের দেশে কোনো রকম সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না আমরা, কিন্তু ওদের একটা সিস্টেম আছে গভর্নমেন্ট থেকে, নির্দিষ্ট কাজের পরে নির্দিষ্ট সময়ের পরে ওদের কিন্তু একটা টাকা সাম্মানিক হিসাবে ওদের সংগঠনের স্বার্থে দেন। তবে একটা জায়গায় ওরা সীমাবদ্ধ, যেটা কিনা সরকারের বিরুদ্ধে ওরা যেতে পারে না, যেহেতু ওরা সরকারি পোষ্য। সেইখানে আমি না হলেও প্রায় 1500 সদস্য ছিল, বিশাল অডিটোরিয়াম। সেখানে আমি দীপ্ত কণ্ঠে বলেছিলাম আমার সংগঠনের স্বার্থে আমি স্যারের নামে আমরা কিভাবে কাজ করি, বিগত দিনে কিভাবে করেছি, কিভাবে এসেছি। তো এরকম বাংলাদেশেও আমাদের প্রচুর সদস্য আছে যারা কাজ করছে, এবং নেপাল, ভুটান, এই যেসব শ্রীলঙ্কা, মালদ্বীপ যেগুলো আছে, প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়ালে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর একটা কথা যেটা বলবো, বিগত দিনে স্যার যেটা বলছিলেন, আমি যেসব কাজ লকডাউনের সময় এমন কোনো প্রোগ্রাম ছিল না আমরা যেটাতে অ্যাটেন্ড করিনি। অনেকে আছে এখানে যারা সকলেই অ্যাটেন্ড করেছিল, কিন্তু ব্যক্তিগতভাবে স্যার আমাকে যতটুকু যা বলেছে আমি করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। আমার ব্লগে কোভিড কালে আমরা ত্রাণ থেকে মানে আমাদের সচেতনতা শিবির, মাস্ক বিতরণ, রমজান মাসে আমরা ছোলা চিনি, বিভিন্ন পুজো উৎসবে আমাদের ক্যাম্প করা, মেডিকেল ক্যাম্প, যে ক্যাম্পে প্রায় 800-র অধিক আমরা চিকিৎসা মেডিকেল, এই মেডিকেল যে ফ্রিতে যে মেডিকেল দেয়, অনেক সংগঠন আছে আমরা দেখেছি যেগুলো কিন্তু সামাজিক মাধ্যমে ফটো শেয়ারের জন্যই বসে আছে, কিন্তু আদতে কোনো কাজই হয় না। তারা ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড টেস্ট গ্রুপ, এইগুলোই এনাফ, কিন্তু এর বাইরেও গিয়েও আমরা যেভাবে ওই হাজি সাহেব বলছিলেন মৌসুমী দ্বীপে আমিও গিয়েছিলাম, ওখানে যেভাবে আমরা জিনিসপত্র নিয়ে গিয়ে দেখেছি তাদের যে আর্তনাদ, চানাচুর, বিস্কিট, মুড়ি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সবকিছুই করা হয়েছিল। এত পুঙ্খানুপুঙ্খ ভাবে কেউ কাজটা করে না। সেই সাথে সাথে সংগঠনের যেসব মেম্বাররাই আছে, আমি ব্যক্তিগত মনে করি আমাদের সংগঠনের মেম্বাররা প্রত্যেকেই কিন্তু একটা দায়িত্ববান এবং দায়িত্বশীল। সেই সাথে সাথে আরো দু একটা জিনিস আমি জুড়ে দেব। আপনারা এই সংগঠনটাকে হয়তো অল্প বিস্তরভাবে জেনেছেন বা অল্প ছোট হলেও দেখছেন। এখানে প্রোগ্রাম হতে হতে একটু বিশৃঙ্খল হয়তো মনে হয়েছে যে অডিয়েন্সে কিছু লোক মানে চেয়ারে বসে থাকলে কাজটা হলে ভালো হতো, কিন্তু আমরা এটা নিজের পরিবারের মতো
কোনো কিছু যদি সমস্যা বা অসুবিধা হয় সেটা নিজের মতো করে নেবেন। আর জেলা স্তরে আমি আবারও এখান থেকে দিচ্ছি, জেলা স্তরে স্যার আমার দ্বারা হবে না, কারণ আমি ব্লকের বাইরে যাব। এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ ব্লকের বাইরে গেলে আমার দ্বারা সম্ভব না। এই চারিদিকে আমি খুব ব্যস্ত থাকি বিভিন্ন কাজে। আরো একটা জিনিস, আমার ফেসবুক পেজে স্যারও মাঝে মাঝে বলেন যে ইদুজ্জামান তোমার পলিটিক্যালটা একটু বেশি। তো পলিটিক্যাল আমি যেমন একধারে করি, ঠিক তেমনি আমার কর্মজীবনে আমি সেইভাবে ফোকাস দিই, সংগঠনেও আমি সেইভাবে ফোকাস দিই। একটা জিনিস আমি সবসময় মাথায় রেখে, পলিটিক্যাল আর সোশ্যাল ওয়ার্ক এই দুটো কাজে আমি কিন্তু কোনোদিন গুলিয়ে ফেলি না। এটা স্যার খুব ভালো করেই জানে। আমার পলিটিক্যাল পারপাস আছে, কিন্তু যখন আমি এই সংগঠনের এই সংগঠনের কাজ করি, আমি তখন এটার উপর ফোকাস রাখি। আর মূলত যেসব কাজ যেগুলো আমার ব্যক্তিগত মনে হয়, যেগুলো আমার অভিজ্ঞতা, যে কোনো মানুষের বিপদে কিন্তু আপনাকে এই সংগঠনের আইডেন্টিটিটাই আপনাকে রাখতে হবে। আমরা যে কাজগুলো করি, ব্যক্তিগত আমার মতে, কোনো অফিসার লেভেলে অনেকে জানারা এই একটা কোশ্চেন করছিলেন যে আমরা কাজ করব কিভাবে, কাজ করার অভিজ্ঞতা আমাদের অনেকে পলিটিক্যাল ব্যাপারে আমাকে হেনস্থা করবে, এটা হয়ে থাকবে। সর্বপ্রথমে আপনাকে করতে হবে কি, স্যার বললেন যে লেটার হেড যেগুলো দিয়েছেন, বিস্তারিত স্যার বলবেন, আমি তবু একটু বলি। আপনারা সিআই, ওসি, বিডিও, সভাপতি যারাই আছেন, যে ব্লকেই যারা পদ হোল্ডার আছেন, আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের যে টিম ওয়ার্ক আছে সেই টিমটাকে নিয়ে গিয়ে তাদের সাথে একবার ভিজিট করবেন, তাদের সাথে পরিচিতি লাভ করবেন। দেখবেন আপনার কাজে অনেকগুলো সুবিধা হবে। আমি কারোর বিয়ে আটকানো থেকে শুরু করে, কারোর যদি ইলেকট্রিক বিল বেশি আসে, এমন কোনো মানুষের কাজ নেই। হাজি সাহেব বলছিলেন যে আপনার পরিচয় কিন্তু আপনার কাজ বলে দেবে। আমার সামাজিক মাধ্যম দিয়ে অনেকগুলো কাজের সমাধান করতে পেরেছি। যে কোনো কাজের সমস্যা হলেই আমি সবার আগে স্যারকে ফোন করি, স্যার আমার সেই সলিউশনটা করে দেয়। তো আশা করবো সকলে, অনেক কিছু কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন। সবাইকে শুভ সন্ধ্যা বলে আমার বক্তব্য শেষ করি।